গত শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। পরে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি। সীমান্তে বিএসএফ এর পুশ ব্যাক নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, পুশব্যাক করা ১০ জন কি কারণে ভারতে গিয়েছিল আমাদের জানাবেন। এছাড়াও আমরা জেনেছি অনেক সময় সীমান্ত দিয়ে ভারতীয় মুসলিমদেরও পুশিন করে বিএসএফ। মৌলভীবাজারে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে মৌলভীবাজার হচ্ছে একটি সীমান্তবর্তী জেলা এবং এখানে আপনি জেনে থাকবেন প্রায় ৯২ কিলোমিটার সীমান্ত রেখা রয়েছে ভারতের সাথে, এবং ভারতের ওপারে ত্রিপুরা এবং এটি হচ্ছে আসাম প্রদেশ। এবং আসলে এই গত শুক্রবারে যে ১০ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়, এটি মূলত তারা বিভিন্ন সময়ে, তারা যেটি পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিলেন, চিকিৎসা কাজের সন্ধানেই তারা গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদেরকে আটক করে রাতের বেলায় মূলত তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশ সীমান্ততে এনে ছেড়ে দেয়। আসলে আপনি জানেন মৌলভীবাজার সীমান্তবর্তী এলাকা হলে এখানকার কিন্তু পাহাড়ি জনপদ, চা বাগান রয়েছে, এবং বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি গত বছর ২০২৫ সালের যে মে, জুন, জুলাই এই ৩ মাসে কিন্তু ৫৫৬ জনকে পুশব্যাক করা হয়, এবং এদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছিলেন। আমরা এমনটি কিন্তু দেখিয়েছিলাম। রোহিঙ্গা নাগরিক প্রায় ৫০ জনের বেশি কিন্তু ছিল। তো এইটি কিন্তু গত বছর কন্টিনিউ ছিল, এবং এখানে মাঝখানে যে ৭-৮ মাস আমরা তেমন খবর পাইনি, কিন্তু গত শুক্রবার আবারও সেই পুনরাবৃত্তি হলো। আবারও সেই বাংলাদেশি নাগরিকদেরকে পুশব্যাক করানোর প্রক্রিয়া সেটি শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আমরা যেমনটি আসলে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে তারা মূলত বিভিন্ন সময় কাজের সন্ধানে যান, এবং সেখানে কাজরত অবস্থায় তাদেরকে সেখানকার পুলিশ আটক করে কিন্তু তাদেরকে এনে অমানবিকভাবেই আসলে ৩-৪ দিন তাদেরকে এই সড়কে এলাকায় ঘুরিয়ে তাদেরকে সীমান্তবর্তী এলাকায় ছেড়ে দেওয়া হয়। তো এই বিষয়টি নিয়ে আসলে এখানে মানবাধিকার কর্মী যারা আছেন তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন, যে তারা বলছেন যে যদি বাংলাদেশি নাগরিক হয়েই থাকে বা তাদেরকে যথার্থ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তাদেরকে হস্তান্তর করা যেত, কিন্তু এইভাবে রাতের আধারে সীমান্ত অরক্ষিত অবস্থায় কিন্তু আছে আমরা দেখেছি। এবং বাংলাদেশের যে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আছেন, ৫২ বিজিবির যে অধিনায়ক আতাউর রহমান, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আসলে তারা এই প্রক্রিয়া যেহেতু ভারত শুরু করেছে, তারা সীমান্ত এলাকায় তাদের নজরদারি জোরদার করেছেন, এবং সেখানে আমাদের বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী তারা নজরদারি বৃদ্ধি করেছেন, রাতের আধারে তারা টহল দিচ্ছেন যাতে এভাবে পুশব্যাক সেটি ঠেকানো যায়। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা আছেন। তো এই অবস্থা কিন্তু বিরাজ করছে মৌলভীবাজারে, এবং যেহেতু আবারও ৭-৮ মাস পর আবারও পুশব্যাকের প্রক্রিয়াটি শুরু হয়েছে, আশঙ্কায় রয়েছেন এখানকার মানুষজন যে এভাবেই আবারও হয়তোবা পুশব্যাক অব্যাহত থাকবে। এই ছিল আসলে আমার কাছ থেকে মৌলভীবাজারে সীমান্তে পুশব্যাকের সর্বশেষ খবর। মৌলভীবাজার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। মব কালচার পুরোপুরি বন্ধ করতে আইন সংশোধন ও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে মন্ত্রী একথা জানান। নতুন আইনের বিষয়ে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশ বাহিনীকে জন আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কিছু সংখ্যক পুলিশ সদস্যকে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া সহকারী উপপরিদর্শক থেকে অনারারি উপপরিদর্শক পদে এবং উপপরিদর্শক থেকে অনারারি পরিদর্শক পদে পদোন্নতি পাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মব কালচারের বিষয়ে আমরা আগেও বলেছি, এটা প্রচলিত আইনের মধ্যে আমরা যতটুকু অ্যাড্রেস করতে পারছি করব, এবং সেজন্য যদি আইনি সংস্কার বা সংশোধন দরকার হয় সেটা আমরা করব। এনাক্টমেন্টের প্রয়োজন আছে। মব কালচারকে আলাদাভাবে যদি অ্যাড্রেস করতে হয়, প্রচলিত আইন দিয়ে সেটা সম্ভব পুরোপুরি হচ্ছে না। ক্ষমতায় এসে বিএনপি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ। রোববার তিনি বলেন, স্থানীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে ক্ষমতাসীনরা এসে প্রশাসক বসিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়েছে। স্থানীয় নির্বাচনে বর্তমান প্রশাসকরা অংশ নিলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না বলেও জানান আসিফ।
হামের প্রকোপ বৃদ্ধির জন্য যারা দায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। ফুটপাতে হকার বসানোর অধিকার সিটি কর্পোরেশনের নেই। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, পুনর্বাসনের নামে হকার বসিয়ে ফুটপাত ও রাস্তা দখল বন্ধ করতে হবে। সিটি কর্পোরেশনের দাবি, এক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করা হচ্ছে, তবে নির্দিষ্ট জায়গার বাইরে দোকান বসালে নেওয়া হবে ব্যবস্থা। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে অভিযান চালায় 2 সিটি কর্পোরেশন, কিন্তু সপ্তাহ ঘুরতেই বসে পড়ে হকাররা। রাজধানীর মিরপুর 10 নম্বরের চিত্র এটি। ত্রিপলটা নিয়ে বসানো হয়েছে দোকান, ফুটপাত দখল করে চলছে বেচাকেনা। গুলিস্তানের এই সড়কে হকার বসার জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 2 সিটি কর্পোরেশনই দিচ্ছে হকার কার্ড। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি খোদ নগর কর্তৃপক্ষই দখলদারদের বৈধতা দিচ্ছে? জনগণের ফুটপাত কোনো হকারকে পার্মানেন্টলি বুঝিয়ে দেয়া বা মার্ক করে করে পুরো ফুটপাতটাকে উজাড় করে দেয়া, এই ধরনের কোনো অধিকার কর্পোরেশনেরও নাই। যেভাবে তারা এটার অ্যাপ্লিকেশন করছে, সেই অ্যাপ্লিকেশনের কোনো ধরনের প্ল্যানিং, কোনো ধরনের কমন সেন্স এবং কোনো ধরনের যে আধুনিক নগর পরিকল্পনা যেভাবে চলে তার কোনো কিছুই নাই। এখন হচ্ছে যে যেমন ইচ্ছে সেভাবেই করা হচ্ছে, এবং এইটা আলটিমেটলি হকার যারা আছেন তাদেরকে আরও বৈধতা দেওয়ার একটা আয়োজন হচ্ছে। প্রশাসকদের দাবি, আইনি জটিলতা না দেখে মানবিক দিক বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে কিছুটা শৃঙ্খলা ফিরবে। নিয়ন্ত্রণ আনার জন্য এটা আমরা বলেছি, যেটা পুলিশ আমরা যে সমস্ত জায়গাতে তাদের নির্ধারণ করে দিয়েছি এবং যাদেরকে দিয়েছি তাদের সেই জায়গায় যেতে হবে, অন্য জায়গায় বসার কোনো সুযোগ নাই। যদি বসে তাহলে পুলিশ সেই ব্যবস্থা গ্রহণ করবে। ফুটপাতে থাকতে দেওয়া যাবে না, তারা আমাদের সাথে কমিটমেন্ট করেছে। থাকবে কেন? আমি এত কষ্ট করছি, দিন রাত 24 ঘন্টা কার্ড বানাচ্ছি, এই করছি ও করছি, খোঁজ নিচ্ছি, জানাচ্ছি, কথা বলছি। তারা যদি অহেতুক আমাদের কথা কোনো কর্ণপাত না করে জোর করে এখানে বসতে চায় অবৈধভাবে, তার জায়গা তো সেটা না। সিটি কর্পোরেশনের এই পদক্ষেপে ঢাকায় হকারের সংখ্যা আরও বাড়ার সংখ্যা নগরবিদদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। 21 মে পর্যন্ত 10 দিন চলবে এই কার্যক্রম। টিসিবির একটি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার বোতলজাত ভোজ্য তেল এবং 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেল 130 টাকা, প্রতি কেজি চিনি 80 টাকা ও প্রতি কেজি মসুর ডাল 70 টাকায় বিক্রি করা হবে। প্রতিদিন সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হবে। শুক্রবার ছাড়া টানা 10 দিন প্রতিটি ট্রাক থেকে চিনি ও মসুর ডাল সহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন 400 জন। বিগত সরকারের সময় বড় ধরনের দুর্নীতি ও অপচয় হয়েছে। অর্থনীতিতে সুবিধা নিয়েছে অলিগার্ক বা প্রভাবশালী শ্রেণী। এসব বিবেচনায় বর্তমান সরকার তেমন কোনো মেগা প্রকল্প হাতে নেবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। রোববার রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, কর্মসংস্থান ও সবার জন্য অর্থনৈতিক সুফল নিশ্চিত করাই এ সরকারের উন্নয়ন দর্শন। অটোমোবাইল থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, মোবাইল সার্ভিসিং সহ বিভিন্ন খাতে তরুণ জনবলের দক্ষতা উন্নয়নে সারা দেশে কাজ করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রেইজ প্রকল্পে ওস্তাদ সাগরেদ মডেলে 15,000 সেন্টারে প্রথম পর্যায়ে 2 লাখ মানুষ পেয়েছে প্রশিক্ষণ, যারা চাকরি ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়েছে। রেইজের আওতায় আমি সামাজিকভাবে ওস্তাদ হিসেবে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের ওস্তাদ হিসেবে একটা স্বীকৃতি পাইছি। আমার স্বপ্ন হচ্ছে আমি নিজে ভবিষ্যতে একটা মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকান দেব। রেইজ প্রকল্প সম্পর্কে জানার পরে আমি ওখান থেকে 5 লাখ টাকা লোন নিই এবং আমার ব্যবসার পরিধি বাড়াই। রেইজ প্রকল্পের দ্বিতীয় ধাপের উদ্বোধনে জানানো হয়, সারা দেশে আরও 2 লাখেরও বেশি তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। থাকবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থাও। বিশ্বব্যাংকের সহায়তায় 4 বছরে বিনিয়োগ হবে $150 মিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক হয়তো আরও দিতে চাইতো, দিতে চাবে, কিন্তু কথা হচ্ছে বৈদেশিক সাহায্য না, নিজেরাও আমাদের এখানে কিছু অর্থ দরকার, এবং সেটা না হলে এটা আরও এক্সপ্যান্ড করা এটা অসম্ভব হয়ে যাবে।
এ সময় অর্থমন্ত্রী জানান, পরিকল্পনা কমিশনের কাছে ১৩০০ প্রকল্প আছে। পরিবেশগত, অর্থনৈতিক রিটার্ন ও কর্মসংস্থানের বিবেচনা না থাকায় অনেক প্রকল্পই বাদ দেয়া হচ্ছে। বিগত দিনে বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। মন্ত্রী বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিচ্ছে, যা প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবে, ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউপিটিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে রাঙামাটির সাজেকে আধাবেলা অবরোধ চলছে। সোমবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধের সমর্থনে সকালে সাজেক সড়কের গঙ্গারাম সেতুর ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেয় অবরোধকারীরা। অবরোধের কারণে সাজেকের সাথে দীঘিনালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ৯ মে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাকে হত্যার প্রতিবাদে রাঙামাটির সাজেকে আধাবেলা অবরোধ দেয় সংগঠনটি। হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করলেও তা অস্বীকার করেছে সংগঠনটি। ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে রাঙামাটির সাজেকে আধাবেলা অবরোধ চলছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বর্তমানে অবরোধের ফলে সড়কের পরিস্থিতি কি দেখছেন এবং যানবাহন চলাচল আছে কিনা সড়কে এবং মানুষের ভোগান্তি কেমন, বিস্তারিত জানাবেন। দেখুন, দলীয় কর্মীকে হত্যার প্রতিবাদে আজকে সাজেকে ইউপিডিএফের পক্ষ থেকে তারা যে আধাবেলা সড়ক অবরোধ ডেকেছে সেটি প্রায় ৩ ঘন্টা শেষ হয়েছে, অর্থাৎ এটা দুপুর ১২টা পর্যন্ত চলবে। আমরা সকাল থেকে দেখেছি সাজেক সড়কের বেশ কিছু এলাকায় টায়ার জ্বালিয়েছে, পাশাপাশি কাঠের কুড়ি জ্বালিয়েছে এবং সকাল একেবারে বলা যায় যে ৬টার পরপরই আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো দেখেছি যে গঙ্গারাম ব্রিজে সেখানে কিন্তু যেটি সাজেকে যাওয়ার জন্য একমাত্র সড়ক, সেখানে কিন্তু কাঠের গুড়ি জ্বালিয়ে তারা পিকেটিং করেছে। আপনি জানেন গত ৯ তারিখ অর্থাৎ শনিবার সকালে সাজেকের শুক্রচুরি এলাকায় দলীয় একজন কর্মী হেগেরা চাকমা তরুণকে গুলি করে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করা হয়েছে। আমরা বিষয়টা নিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের সাথে কথা বলেছি, তারা যে অভিযোগটা অস্বীকার করে বলেছেন তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না এবং যান চলাচলের যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, আজকে সকাল থেকে আসলে অবরোধের কারণে যান চলাচল বলা যায় যে একেবারে বন্ধ রয়েছে। এই সড়কটিতে মূলত মাচালং বাজার এবং সাজেক পর্যটন কেন্দ্রে যে সমস্ত পর্যটক সহ যে বা রিসোর্ট মালিক সমিতি রয়েছে বা অন্যান্য স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু যাতায়াত করে। সকাল থেকে কিন্তু সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং পর্যটকদের যাতায়াতের বিষয়টি আসলে সকাল 10:30টার পরে কিন্তু সেখানে নিরাপত্তা দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসকর্ট দিয়ে সাজেকে পর্যটকদের সাধারণত পৌঁছে দেওয়া হয়। তবে আজকে যেহেতু অবরোধ রয়েছে সেক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত সিদ্ধান্তটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। আসলে যারা পর্যটক আজকে সাজেকে বেড়াতে যাবে বা সাজেক থেকে যারা ফিরে আসবে তাদের বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের যে সিদ্ধান্ত সেটা আমরা জানতে পারিনি। যেহেতু এটা দুপুর 12টা বাজে শেষ হয়ে যাবে অবরোধটা, সেক্ষেত্রে হয়তো কি সিদ্ধান্ত আসতে পারে সেটা আমরা এখনো হয়তো পরবর্তীতে সংবাদে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। এই ছিল আসলে সাজেক থেকে সাজেকের যে সড়ক অবরোধ সে বিষয় নিয়ে আমার কাছে থেকে সবশেষ খবর। সাজেক থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। হত্যাসহ 10 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবির জামিন বহাল আপিল বিভাগে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার আরও 2 মামলায়ও হাইকোর্টের জামিন আছে তার। তবে আপাতত জেল থেকে মুক্তি নাও পেতে পারেন আইবি, কারণ 2 মামলার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। 2024 সালের গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর 18 আগস্ট সেলিনা হায়াৎ আইবিকে মেয়রের পদ থেকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এরপর 2025 সালের 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে আইবিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে 3টি হত্যা ও 2টি হত্যা চেষ্টা মামলায় আইবিকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের 9 নভেম্বর ওই 5 মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরে আরও 5 মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। তবে এর বেশ কয়েকটিতে এজাহারে তার নাম নেই বলে জানান আইনজীবী। সর্বশেষ গ্রেপ্তার দেখানো হয় আরও 2 মামলায়। ফেনীতে আদালত চলাকালীন বিচারকের সামনেই বিষ পান করেছেন এক নারী বিচার প্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘিরে আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমতলী আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটে। বাদীর আইনজীবী জসিম উদ্দিন জানান, বিচারপ্রার্থী তাহমিনা আক্তার মোহনা ভালোবেসে 2025 সালে বিয়ে করেন 4 সন্তানের পিতা ফুলগাজীর আকবর হোসেনকে। বিয়ের পর বনিবনা না হওয়ায় চলতি বছরের 29 জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রোববার মামলার শুনানিতে বাদী বিবাদী আদালতে উপস্থিত ছিলেন। এ সময় বিচার চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষ পান করেন তাহমিনা। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আসামির যেই যৌতুকের জন্য অত্যাচার, নির্যাতন, ভয়ভীতির কারণে আজকে সেই বিচারকের সামনে বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছে। বিষয়টা শুধু একদিনই হয় নাই, সেই প্রতিনিয়ত বিচার আদালতে বিচারের জন্য ধারে ধারে ঘুরছে। প্রথমবার নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষার আগে আগে এডিস মশার লার্ভার জরিপ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর আওতায় 75টি ওয়ার্ডের 2250টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে। এই জরিপ কার্যক্রম চলবে 12 দিন ধরে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জমা পানি কোথায় আছে, ভালোভাবে আপনার ঘরটি পরিষ্কার করিয়া যায়। চলছে বাউল গানের আসর, তবে গানের উদ্দেশ্য ডেঙ্গু সচেতনতা। সুরে সুরে জানিয়ে দেওয়া হচ্ছে এডিস প্রতিরোধে করণীয়। এ কর্মসূচির আওতায় 20 দিনে ডিএনসিসির 54টি ওয়ার্ডের 100 স্থানে সচেতনতামূলক বাউল গানের আসর হবে। কার্যক্রমের উদ্বোধন করে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। 100টি স্পটে 54টা ওয়ার্ডে তারা তাদের সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের প্রিয় ভালোবাসার জনগণকে আকৃষ্ট করার এবং তাদেরকে সচেতন করার জন্য তারা গান পরিবেশন করবেন। আপনাদের চোখে যখন এই গাড়ি, এই পরিবহনটি দৃষ্টিগোচর হবে, আপনারা পারলে তাদেরকে একটু সহযোগিতা করবেন। এদিকে প্রথমবার নিজস্ব ব্যবস্থাপনায় প্রাক বর্ষা এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি। প্রতিটি ওয়ার্ডের 30টি বাড়ি থেকে সংগ্রহ হবে নমুনা। 75টি ওয়ার্ডের জরিপে অংশ নিয়েছেন ডিএসসিসি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা। জরিপ শেষে ব্রুটো ইন্ডেক্স, হাউস ইন্ডেক্স, কন্টেইনার ইন্ডেক্স ও পিউপা ইন্ডেক্সের মাধ্যমে ফলাফল প্রকাশ হবে, যা ভবিষ্যতে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করতে সহায়ক হবে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক। আমরা ডেঙ্গু, চিকনগুনিয়া এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে অনেক আগেই নির্দেশ দিয়েছেন যে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে এবার ক্যাজুয়ালিটি যে কোনো অবস্থায় কমিয়ে আনতে হবে। তো সেই কারণে আমরা অনেক আগে থেকে এই প্রসঙ্গে কাজ করছি এবং আপনাদের মাধ্যমে আপনার জনগণকে সচেতন হওয়ার জন্য বারবার বলেছি, এখন আবার বলছি। জরিপের সময় ফুলবাড়িয়ায় কেন্দ্রীয় পশু হাসপাতালে বর্জ্য ও মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ঢাকায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগীয় শহরগুলোতে আগামী 2 দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রাজধানীতে কয়েকদিন ধরে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 13, 14, 15 এই সময়টাতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে এবং এই 13 তারিখ থেকে দেশের অন্যান্য বিভাগগুলো, বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। এদিকে বর্ষার আগে দেশ জুড়ে বৃষ্টিপাত চলছে। 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে লঘুচাপ তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের সামগ্রিক আবহাওয়া বিবেচনায় এই মুহূর্তে সমুদ্র বন্দরে কোনো সংকেত দেখাতে বলা হয়নি। সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সংকেত নেই, তবে আমরা বলেছি যে আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের যে দক্ষিণ বঙ্গোপসাগর আছে ওইখানে একটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের উপকূলে লঘুচাপের তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। নজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের কার্যক্রম 12 দিন এগিয়ে আনা হলেও সুফল পাচ্ছেন না কৃষকরা। অতিবৃষ্টিতে ধানের মান ভালো না থাকার পাশাপাশি নানা নিয়মকানুনের কারণে সরকারি গুদামে ঠিকমতো ধান বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে পাইকারদের কাছে। বৈশাখের শুরুতেই টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের লক্ষাধিক কৃষক। গেল কয়েকদিনের রোদে ধান শুকাতে পারলেও গুণগত মান ঠিক না থাকায় বিক্রি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার আগাম ধান সংগ্রহ শুরু করলেও তা কাজে আসছে না। সরকারি গুদামে প্রতিমণ ধান কেনার কথা 1440 টাকায়। তবে বৃষ্টিতে মান নষ্ট হয় এবং কড়া নিয়মনীতির কারণে সেখানে দিতে পারছেন না কৃষকরা। বাধ্য হয়ে পাইকারদের কাছে বিক্রি করতে হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। গোটাউনে ধান লইয়া গেলে তারা কইব ধানের কালার বালা না, তো না নিচ্ছি তুই এদের ওই ডিঙ্গো ফালাইয়া। সরকার বুঝছে 1450 টাকা রেট, মানে আমরা পাইকারি ইয়া কয় 750, সর্বোচ্চ 800, মানে এতে তো আরো মরার করার কা। ধানের দামও নাই, খামলারে 1300 টাকা রুজে ধান কাটাইছি, এই অবস্থায় আমরা আছে এখন। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহের দাবি অধিকার কর্মীদের। ধান সংগ্রহের যে কঠিন নীতিমালা প্রণয়ন করেছে সেই নীতিমালা শিথিল করতে হবে এবং সুনামগঞ্জের কৃষকদের জন্য এবার উন্মুক্ত করে দিতে হবে যে কৃষক যত পরিমাণ দাম দিতে পারে সেই দানেই সরকারকে সংগ্রহ করতে হবে। এবার জেলার 12 উপজেলায় সরকারিভাবে 21,349 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য থাকলেও এক সপ্তাহে হয়েছে মাত্র 152 মেট্রিক টন। তবে লক্ষ্য পূরণ হবে বলে আশা সংশ্লিষ্ট কর্মকর্তার। কৃষকদের যে সাড়া পাচ্ছি, এই সাড়া যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা 31শে আগস্ট ভিতরে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। আমরা শতভাগ লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। কোনো কৃষক যত হয়রানি না হয় এ বিষয়ে খাদ্য বিভাগের সকল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যে আমরা কৃষক বান্ধব পরিবেশ তৈরি করব। কৃষকদের যেন আমরা তাদের ন্যায্য মূল্য যে সরকার দিয়েছে এই সরকার যেন এই ন্যায্য মূল্য তারা পায়। চলতি মৌসুমে সুনামগঞ্জে বোরো আবাদ 2,23,511 হেক্টর জমিতে। এর মধ্যে 1,80,414 হেক্টর জমির ধান কাটা হয়েছে। পানিতে তলিয়ে গেছে 20,550 হেক্টর জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় নির্ধারিত সময়ের 1 বছর পরও শেষ হয়নি শেরপুর চন্দ্রকোনা ময়মনসিংহ সড়কের নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন জমির মালিকরা। আর কাজ এগোতে না পেরে বিপাকের সড়ক বিভাগ। 44 কিলোমিটার দীর্ঘ এই সড়কের কাজ আটকে থাকায় জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে প্রকল্পের সময় ও ব্যয়। শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব 21 কিলোমিটার কমিয়ে আনতে 2022 সালে শুরু হয় উন্নয়ন কাজ। মহাসড়কটি চালু করা গেলে ঢাকা পৌঁছানো যাবে মাত্র 3 ঘন্টায়। কৃষিপণ্য পরিবহন ও শিল্পায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও আসবে গতি, এমন আশা ছিল সবার। উন্নয়নের সেই আসার পথে এখন বড় বাধা ভূমি অধিগ্রহণ জটিলতা। 2025 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেরপুর অংশের 24 কিলোমিটারের মধ্যে এখনও 6 কিলোমিটার রাস্তার কাজ শুরুই করা যায়নি। মালিকরা ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ার ছাড়ছেন না তাদের ভিটেমাটি। 7.5% এনতেনে 5% নিচে গা। আজকাল 1 বছর ধরে মাপ জুহি হইতাছে। আমার স্বামী ঘর অসুস্থ, স্ট্রোক করে প্যারালাইসিস। এই রাস্তার টাকা পাইলে আমরা অন্য জায়গায় জায়গা কিনা বাড়ি করব বা দোকানদারি করে খাবো। আমাদের পেটের দায়ে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ যে উনি এই রাস্তাটার দিকে একটু নজর দেয় যেন। সড়ক ও জনপথ বিভাগ বলছে 18 কিলোমিটারের কাজ শেষ হয়েছে, তবে বাকি অংশের জমি বুঝে না পাওয়ায় কাজ এগোতে পারছে না ঠিকাদার প্রতিষ্ঠান। আমাদের কাজে মোট অগ্রগতি সন্তোষজনক, কিন্তু এই জমি অধিগ্রহণ না পাওয়ার জন্য আমাদের অনেকাংশে কাজ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দ্বিতীয় প্যাকেজে কাজ এগাটার পরে আমাদের টোটাল কাজ বন্ধ হয়ে গেছে, মানে 6 কিলোমিটার একবার নতুন অ্যালাইনমেন্ট। এবং প্রথম প্যাকেজে আমার কাঁসাখোলার যে চৌরাস্তা আছে সেই চৌরাস্তার মধ্যেও আমার কাজটা বন্ধ রয়েছে। সড়ক বিভাগ সমস্যার দ্রুত সমাধান চাইলেও জেলা প্রশাসন দিচ্ছে আশ্বাসের বাণী। অধিগ্রহণের বিষয়টা স্বাভাবিকভাবে প্রসেসটা একটু লম্বা হয়। আমরা চেষ্টা করছি যত প্রসেসগুলো খুব দ্রুত শেষ করার জন্য। এর মধ্যে আমাদের কানাসাখোলা একটা জেলা পরিষদ মার্কেট আছে, মার্কেটের উপর দিয়েও রাস্তা হবে। জমি অধিগ্রহণ ও যাবতীয় জটিলতা কাটিয়ে দ্রুত জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছে শেরপুরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
রাজশাহী ও নওগাঁয় জাত ভেদে গাছ থেকে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। রাজশাহীতে 15 মে থেকে গুটি জাতের আম দিয়ে বাজারে আম আসতে শুরু করবে। রোববার দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম এসব তথ্য জানান। এবছর জাতভেদে গুটি আম 15 মে, গোপালভোগ 22, লক্ষণভোগ এবং রানী পছন্দ 25 মে, হিমসাগর 30 মে, ল্যাংড়া 10 জুন, আম্রপালি ও ফজলি 15 জুন আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। ইলামতি 20 আগস্ট থেকে ও কাটিমন ও বাড়ি 11 আম সারা বছর সংগ্রহ করা যাবে। এবার রাজশাহীতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,43,995 মেট্রিক টন। এদিকে নওগাঁয় 22 মে থেকে গাছ থেকে আম সংগ্রহ করা যাবে। এছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে 30 মে থেকে গোপালভোগ, 2 জুন হিমসাগর, 5 জুন ফজলি, 10 জুন ল্যাংড়া ও হাড়িভাঙ্গা আম সংগ্রহ করা যাবে। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।